used in the living body কেমন বুঝতে পারছো নাকি বুঝো নাই জি স্যার হ্যাঁ তারপরে স্কিন যদি কেউকে দিতে হয় তাহলে সোমাটিক ডেথের 24 আওয়ার্সের ভিতরে স্কিনটা কেটে যদি অন্য মানুষকে দেওয়া হয় তাহলে দ্যাট উইল বি লিভিং সেটা আর মরবে না কেমন জীবিত মানুষের শরীরে গেলে ওইটা আবার জীবিতই থাকবে কেমন আবার ব্লাড ভেসেল দিতে হলে পরে 72 আওয়ার্স আর বোন যদি কেটে অন্য জায়গায় লাগাইতে হয় সেটাও উইদিন 48 আওয়ার্স কাজে কিডনি বা হার্ট যদি দিতে হয় একটা কিডনি দুটোটা কিডনি যদি অন্য মানুষকে দিতে হয় তাও দিতে পারে কেমন অথবা হার্ট যদি দিতে হয় হার্টটা পুরা নিয়ে একটা লাগাইতে পারে লাংস দিতে হয় তাও লাংসটা লাগাইতে পারে প্যানক্রিয়াস দিতে পারে লিভার দিতে পারে must be obtained as soon as the circulation has stopped সার্কুলেশনটা যখন বন্ধ হয়ে যাচ্ছে ওই সময়টা যদি এই অর্গানগুলো কেটে অন্য একটা লিভিং বডিতে অপারেশনের মাধ্যমে লাগানো যায় তাহলে দ্যাট ক্যান বি ইউজড ফর দ্যাট পারসন কেমন এখন তোমাদেরকে একটা আরেকটা তথ্য তোমাদেরকে দেই তোমরা শুনবা মনে হবে যে এটা গল্প আসলে হ্যালো জি স্যার সেটা হলো তোমার আমার এক বিজিসি ট্রাস্টে ছিল আমাদের পরিচিত একজন খুব ভালো একজন এমফিল করা ফরেনসিক মেডিসিনের প্রফেসর জাহিদুল করিম আহমেদ তো সে হলো এখন ঢাকাতে ডেল্টা মেডিকেল কলেজের ফরেনসিকের হেড এবং প্রিন্সিপাল অফ দ্যাট ডেল্টা মেডিকেল কলেজ ঢাকা মিরপুর বুঝছো হ্যালো জি স্যার প্রফেসর এবং প্রিন্সিপাল এখন সে জাহিদ ভাই আমার বয়সে আমার থেকে ছোট ধরো 8 বছরের ছোট কিন্তু হি রেসপেক্ট মি কেমন সে আমাকে একটা ওই ভিডিও পাঠাইছে কেমন হোয়াটসঅ্যাপে তোমাদের যাদের ভিডিও আছে আমি ইচ্ছে করলে পাঠাইতে পারবো তোমরা ইন্টারেস্টেড হয়ে দেখতে পারো ওখানে কি হচ্ছে জানো ওয়ার্ল্ডের ভিতরে বিভিন্ন দেশের 6টা সেন্টার বলা হয়েছে এবং ইন্ডিয়াতে একটা সেন্টার আছে আন্ডারগ্রাউন্ড এবং মোস্ট সিক্রেট সেন্টার বুঝছো সেখানে কি করা হয় সেখানে তোমার এই যে স্টেম সেল তোমরা অ্যানাটমি ফিজিওলজি পড়ছো না অ্যানাটমিতে স্টেম সেল জি স্যার স্টেম সেল উপরে গবেষণা করে এবং তোমার অর্গান শুধু ট্রান্সফার করে না এখানে তো হার্ট লাংস এক একটা অর্গান একজন থেকে আরেকজন দেওয়া হয় কেমন ডেড বডিতে সোমাটিক ডেথ হচ্ছে ওর থেকে নিয়ে আরেকজনকে দেওয়া হয় অথবা যুদ্ধ হচ্ছে যুদ্ধ ফিল্ডে অনেক মুসলমানরা যারা আহত নিহত হয় তাদের শরীর থেকে নন মুসলিম কাফেররা এগুলো অর্গানগুলো কেটে নিয়ে লাগিয়ে দেয় ওদের মানুষকে বাঁচানোর জন্য অথবা ক্যাপটিভস বা বন্দি করে যুদ্ধবন্দীদেরকে এরকম কেটে কেটে বিভিন্ন পার্টস গুলা এই যে গাড়ির স্পেয়ার পার্টস দেখাও না এই যে ওয়ার্কশপে লাগায় দেয় মনে আছে টয়োটা গাড়ি বিভিন্ন গাড়ি তোমাদের যাদের আছে দেখছো গাড়ির পার্টস গুলো নষ্ট হলে নতুন পার্টস লাগায় না বুঝছো হ্যালো জি স্যার এরকম গাড়ির পার্টসের মতন মানুষের শরীরের বিভিন্ন কিডনি যদি নষ্ট হয়ে যায় তখন কিডনির খোঁজে যে অন্য একটা মানুষের ভালো কিডনি যদি নিয়ে লাগানো যায় এই লোকটা বেঁচে যাবে কেমন এই মুসলমানদেরকে এরকম যুদ্ধ অবস্থায় বন্দী করে নিয়ে অনেক বলা হয় যে দে হ্যাভ বিন কিলড বাই রিপ্লেসমেন্ট অফ দেয়ার অর্গান হ্যাঁ ভালো ভালো অর্গানগুলো নিয়ে ওই কাফেরদের শরীরে লাগায় দেওয়া হয়েছে এটাও একটা শোনা যায় এখন এই ডাক্তার সাহেবের কথা যেটা বলছিলাম আমাদের ফ্রেন্ড প্রফেসর জাহিদুল করিম আহমেদ সে একটা ভিডিও পাঠালো আমাকে হোয়াটসঅ্যাপে সেটা হচ্ছে যে তোমার একটা সিক্রেট জায়গায় তারা একটা গবেষণাগার করেছে কেমন ভেরি সিক্রেট মেবি ইট ইজ আন্ডারগ্রাউন্ড যাতে মানুষ বুঝতেও না পারে পৃথিবীর 6টা জায়গায় আছে এবং এই 6টা জায়গায় এই আন্ডারগ্রাউন্ডে ল্যাবরেটরি টেস্ট করা হচ্ছে গবেষণা করা হচ্ছে একটা জিনিস নিয়ে সেটা হলো যে হোল বডি ট্রান্সপ্ল্যান্ট ইজ ডান and it is if it is successful then it will be more extensive way of transplantation whole body transplant সেটা কি মনে করে একটা মানুষের দুইটা পার্ট ভাগ করছে একটা হলো তোমার হেড নেক কেমন আরেকটা হলো বাকি অংশ বডিটা চেস্ট অ্যাবডোমেন তারপরে হাত মানে আপার লিম্বস লোয়ার লিম্বস কেমন এখন মনে করো ওরা হোল বডি ট্রান্সপ্ল্যান্ট বলতে কি করে একটা লোকের মাথা রাখলো আরেকটা লোকের বডি নিচে লাগাই দিল কেমন বুঝতে পারছো জি স্যার হ্যালো হ্যাঁ এটাকে বলা হচ্ছে ওরা হোল বডি ট্রান্সপ্ল্যান্ট আমরা ছিলাম আগের ধারণা কি অর্গান ট্রান্সপ্ল্যান্ট হার্ট
একটা অর্গান এটা লাগাইলো, অথবা কিডনি খারাপ হয়েছে কিডনি অর্গানটা এনে লাগাইলো। এখানে ডেঞ্জারাস হলো যে এই হোল বডি ট্রান্সপ্ল্যান্ট, ইট ইজ দে আর মেকিং দিস রিসার্চ ল্যাবরেটরির ভিতরে, এবং ভেরি ভেরি সিক্রেট, হিডেন, তাদের কোনো অ্যাড্রেস কেউ জানে না কোন জায়গায় ল্যাবটা তারা বানাইছে, ইন্ডিয়াতে এবং আমেরিকাতে বা অন্য অন্য কয়েকটা জায়গায়, জার্মানি বা কোথাও, কিন্তু দে হ্যাভ নট মানে দে কেপ্ট ইট সিক্রেট অ্যাড্রেস। কেমন? ওই জায়গায় জীবন্ত মানুষ যারাদেরকে গুম করা হয়, কিডন্যাপ করা হয়, হয়তো তাদেরকে নিয়ে ওখানে গিয়ে কল্লাটা কেটে ফেলে, কেটে হয়তো তার বডিটা আরেকটাদের মাথার সাথে লাগাই দেয়, অথবা তার মাথার সাথে আরেকটা লোকের অসুস্থ বডি, মনে করো বডির ভিতরে তার হার্ট, লাংস, কিডনি সবগুলো খারাপ, কাজে খারাপটা ফেলে দিয়ে ও একটা ভালো একটা মানুষ বাংলাদেশ থেকে গুম করে নিয়ে গেল। কেমন? ওই লোকটার অন্তত শরীরটা তো ভালো, ওই অসুস্থ লোকটার ব্রেন আর হেড নেকটা রেখে ওর ওইটা কেটে দিয়ে, বাংলাদেশের লোকটার গলাটা কেটে দিয়ে বাংলাদেশের লোকটার বডিটা ওই লোকটার হেড নেকের সাথে লাগাই দিল, তাইলে ওইটা একটা নতুন মানুষ হিসেবে সে জীবন লাভ করলো। কেমন? বুঝতে পারছো? জি স্যার, বাট স্যার রুহটা কোত্থেকে আসবে? হ্যাঁ, স্যার ওর কি প্রাণ থাকবে? ও তো শুধু বডিটা না ওরা মানে অ্যাডজাস্ট করছে। দেখো এখানে তো প্রাণ অলরেডি থেকেই গেছে, ওরা 5-6টা টেস্ট করছে, তার ভিতরে প্রায় 5 to 6% স্টিল অ্যালাইভ। দেব এখন এখানে কোশ্চেন ইজ দ্যাট হু ইজ দ্যাট পার্সন? এখন এটার মালিকানা কে? মানে একটা শরীরের একটা বডি একটা অন্য লোকের, আর মাথাটা অন্য লোকের, দুটো লোকের দুইটা পার্ট না। এখন তার দাবিদার কে হবে বলো? এখন আমরা হ্যাঁ, এটাই তো কোয়েশ্চেন। এটাই তো কোশ্চেন। কারণ মনে করো সে লোকটার আমরা ফিঙ্গারপ্রিন্ট যদি নেই, তাহলে পরে ফিঙ্গারপ্রিন্ট, এটা ফিঙ্গারপ্রিন্ট হ্যান্ডের হোক বা যে শরীরের বডি থেকে হোক, সেটা একটা প্রমাণ যে সে একটা লোক। কেমন? অথবা তার লাইফ এক্সিস্ট ইন দ্য হার্ট, তাইলে বডিটা একটা দিয়ে। কিন্তু এখন সব কন্ট্রোলিং ক্যাপাসিটি তো মাথার ভিতরে, তাই না? এখন যে মাথার অধিকারী, মাথার সাথে নতুন একটা বডি ফিট হয়েছে। কেমন? এখন এটা একটা লোকটা জীবিত আছে, চিন্তা করো। মনে করো একটা খুব লম্বা একটা লোক, কেমন? আর সেই লোকটা গলাটা কেটে ফেলে আরেকটা শর্ট একটা লোক, কেমন? শর্ট লোকের মাথাটা ওই লম্বা লোকটার বডির উপরে ফিট করে দিল। তাহলে শর্ট লোকটা যদি মাথাওয়ালা হয়, তাহলে দেখলো যে আরে বিশাল লোক একটা হয়ে গেছে। কেমন? হতে পারে না? এটা সার্ভাইভ করছে। অথবা মনে করে একটা মহিলা, তার গলাটা কেটে ফেললো, একটা পুরুষের শরীরটা ওই মহিলার শরীরটাকে ফেলে দিয়ে ওই পুরুষের হেডের সাথে মহিলার শরীরটা দিয়ে দিল। তাহলে কি হলো? অপোজিট জেন্ডার, একজনের মাথা হইলো পুরুষের আর শরীরটা হইলো মহিলার। এ তো হইতে পারে, এরকম হচ্ছে। এবং তারা একে ট্রায়াল বেসিসে দে হ্যাভ অবজার্ভড, এটা 1 বছর আগের কথা, 2 বছর আগের কথা মনে হয়, সে আমাকে ভিডিওটা পাঠাইছে। যাই হোক, এটা নাকি প্রায় 6 জন ব্যক্তি দে আর অ্যালাইভ বাই দিস অপারেশন। কেমন? তাইলে লাইফ এক্সিস্ট হিয়ার, তার মানে বডি ইজ নট ডেড, বডি ইজ অ্যালাইভ। শুধু তোমার যে অর্গানটা পচা, পুরো শরীরের হার্ট, লাংস, কিডনি, তারপরে সমস্ত খারাপ, কাজে বডিটাকে পুরাটাই ফেলে দিয়ে সুস্থ একটা মানুষকে মানে গুম করে, কিডন্যাপ করে, ওকে গলাটা কেটে দিয়ে ওর শরীরটা তোমার নিয়ে গেল ওই পচা রোগগ্রস্ত লোকটার শরীরের পরিবর্তে ওর শরীরটা দিয়ে দিল। মনে করো ইলিয়াস আলী, কেমন? বিএনপির, মনে করো ওর আল্লাহ না আগ্রহ জানি না, এটা আল্লাহ দেন, মনে করো ওর শরীরটাকে একটা যা হার্ট নাই, লাংস নাই, কিডনি নাই, সে লোকটা মরে মরে অবস্থা, কিন্তু তার মাথাটা ঠিক আছে, মাথাটা কল্লাটা ঠিক আছে, হেড নেক, কেমন? হেড নেকের ওইখানে কেটে তার শরীরটা লাগাই দিল, আর হোল বডি ট্রান্সপ্ল্যান্ট। তাহলে হোল বডিটা ট্রান্সপ্ল্যান্ট করে ওর সাথে ফিট করে দিল। তাহলে ইলিয়াস আলী ইজ সার্ভাইভড বাই হিজ আপার লিম্স, লোয়ার লিম্স and kidney, heart, everything is Ilyas Ali okay, but head neck is of different person. কথা বুঝছো? জি স্যার। এই গবেষণা যদি সঠিক গতিতে মানুষ যদি সার্ভাইভ করতে পারে, মনে করো এটা লেটেস্ট আমি জানি না, যদি এরকম লোকগুলো বেঁচে যায় তাহলে পরে ঘুমের মাত্রাও বেড়ে যাবে।
মানুষ গুম হতে থাকবে, ওইটা নিয়ে বিশাল একটা চিকিৎসা ক্ষেত্রে পৃথিবীতে একটা তোলপাড় পড়ে যাবে, সমস্ত পৃথিবীতে একটা বিশাল একটা আন্দোলন শুরু হয়ে যাবে যে এটা কি ধর্মীয় দৃষ্টিতে এটা হারাম না হালাল, একটা মানুষকে গলায় কেটে ফেলে তারপরে এটা কোন ধরনের চিকিৎসা, এটা কি ইসলাম ধর্মে অ্যালাউ করবে, হিন্দু ধর্মে অ্যালাউ করবে, বৌদ্ধ ধর্মে অ্যালাউ করবে, তার পরিচয় কি হবে, তার বড়িটা যা যে যে লোকদের আত্মীয় বড়িটা মনে করো ইলিয়াস আলী বড়িটা তার স্ত্রী প্রাপ্য কেমন বা ছেলে মেয়ের প্রাপ্য, কিন্তু মাথারও তো তাদের প্রাপ্য না। এখন মাথাওয়ালা যেটা ছিল তার আত্মীয় তার স্ত্রী মনে করো তার ওইটা প্রাপ্য মাথাটা। এখন এটা একটা ভীষণ একটা ঝগড়া ঝাঁটি, একটা শান্তি বা জীবন দিতে গিয়ে একটা অশান্তির বিরাট একটা কাহিনী তৈরি হওয়ার উপক্রম। তো যাই হোক, এই জিনিসটা নিয়ে আমরা খুব কয়েক বছর ধরে চিন্তায় আছি। এই খবরটা জানার পরে আমি মাঝে মাঝে চিন্তা করি এত লোকগুলো গুম হয়ে যায় কোথায়, কারো লাশ পাওয়া যায়, কারো লাশ পাওয়া যায় না। লাশ যাদের পাওয়া যায় না তাইলে কি তারা এই হোল বডি ট্রান্সপ্ল্যান্টের ওই লোকদের চোখে পড়ে গেল, তারা কি এদেরকে নিয়ে গেল কিনে, তাদের কার থেকে কিনলো, হয়তো আদম ব্যাপারী আছে এখানে যে মানুষ বিক্রি করে টাকার বিনিময়ে, তাও হতে পারে কেমন। যাই হোক, আল্লাহ জানে ভালো, আল্লাহ আলাম। কাজে বেরি সাবধান, তোমরা যখন একলা একলা কোথাও বের হবে না। আমি কথাটা বলার উদ্দেশ্য কি, এখন সেফটি সিকিউরিটি আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও মক্কা শরীফে দোয়া করেছিলেন, যেটা প্রথম সূরা ইব্রাহিমে তার দোয়া আসছে কেমন। সেখানে প্রথমে বলা হয়েছে আল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি জাআল হাযাল বালাদা আমিনা, হে আল্লাহ এই বালাদ বা শহর মক্কাকে আপনি নিরাপদ সিকিউরিটি দিয়ে এই শহর মক্কাকে আপনি রক্ষা করেন। রব্বি জাআল হাযাল বালাদা আমিনা, এই বালাদ বা শহর মক্কাকে আপনি নিরাপত্তা শহর দেন, যেখানে মানুষের চলাফেরা নিরাপত্তা থাকবে, তার ঘুম, তার বিয়ে শাদী, তার খাওয়া দাওয়া, তার লেখাপড়া, তার চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, সব জায়গায় নিরাপত্তা, মানে সিকিউরিটি। নোবডি উইল ডিস্টার্ব হিম, নোবডি উইল অ্যাটাক হিম, নোবডি উইল মেক এনিথিং ননসেন্স, কেমন সবকিছু থাকবে নিরাপদ আর নিরাপদ, সালামান সালামা, মানে শান্তি আর শান্তি। তো নিরাপদ না হলে তো মানুষ কিছুই করতে পারে না, তাই না? নিরাপত্তা না থাকলে একটা বিয়ে শাদীও করতে পারে না, কারণ বিয়ে শাদী করতে গেলে নিরাপত্তা যদি না থাকে তাহলে ডাকাতে এসে দুজন খুন করে টাকা পয়সা নিয়ে যাবে, অর্নামেন্টস নিয়ে যাবে, তাহলে হবে না, তাই না? নিরাপত্তা না থাকলে লেখাপড়া, স্কুল কলেজ কোনো কিছু হবে না। নিরাপত্তা না থাকলে একটা দেশও চলবে না, কেমন? নিরাপত্তা ইম্পর্টেন্ট। তারপরে তোমার ধর্মীয় কাজ এবং মানবিক কাজ সম্ভব। রব্বি জাআল হাযাল বালাদা আমিনা ওয়াজনুবনি, আমাকে রক্ষা করেন, ওয়া বানিয়া, আমার সন্তানদেরকে, ভবিষ্যৎ বংশধরকে রক্ষা করেন, আর না'বুদাল আসনাম, মানে আল্লাহর সাথে শিরক হয় এরকম মূর্তি পূজা থেকে। আমিন, আল্লাহ তাআলার জন্য রক্ষা করুন। তাই যাই হোক, আমরা ট্রান্সপ্ল্যান্ট সোমাটিক ডেথে functions of the body is lost, তাই না? But life is still present in the component part of the body. সোমাটিক ডেথটা তো তোমরা বুঝো, তাই না? যে হার্ট লাংসের ফাংশন শেষ হয়ে গেছে, কিন্তু বডির যে কম্পোনেন্ট পার্টস গুলো আছে শরীরের টিস্যুর ভিতরে, মলিকুলার ডেথ তখনও হয় নাই, কেমন? কাজে ওই সময় এই ট্রান্সপ্ল্যান্ট যদি করে তাহলে লিভিং বডি হিসেবে সেটা অর্গান ট্রান্সপ্ল্যান্ট করা যায়। এখন তোমাদেরকে ডেঞ্জারাস খবর দিলাম, সেটা হলো হোল বডি ট্রান্সপ্ল্যান্ট, যদিও এইটা এখনো প্রকাশ্যভাবে পৃথিবীর কেউ এখনো সাহস করে ঘোষণা করে নাই, কিন্তু গোপনীয়ভাবে এই খবরটা কিন্তু লিক আউট হয়ে গেছে, হোল বডি ট্রান্সপ্ল্যান্ট, কেমন? আচ্ছা, তাইলে আমরা সাবধান থাকতে হবে ইনশাআল্লাহ, আল্লাহ যেন রক্ষা করে, দোয়া করতে হবে। এইগুলো হচ্ছে কোশ্চেন, হোয়াট ইজ মলিকুলার ডেথ? হ্যাঁ, তোমাদের যদি বলা হয় হোয়াট ইজ মলিকুলার ডেথ, তাই না, তোমরা তখন কি বলবা? মলিকুলার ডেথের একটা নাম কি? সেলুলার ডেথ, তাই না? মলিকুলার ডেথের আরেকটা নাম সেলুলার ডেথ। হ্যালো, জি স্যার। হ্যাঁ, তাহলে এই মলিকুলার ডেথ মিন্স death of an individual cells of different tissues or organ of the whole body. এক এক জায়গায় যে প্রত্যেকটা সেল যদি মরে যায়, তার মানে ফাইনালি শেষ, তার লাইফ আর এক্সিস্ট করলো না, কেমন? যতক্ষণ মলিকুলার ডেথ তখন পর্যন্ত তার ভিতরে লাইফটা আছে, কেমন? হয়তো ইলেকট্রিক শক দিলে তার হার্ট আবার কাজ করতে পারে, কেমন? আবার জীবিত হয়ে নতুন জীবন লাভ করতে পারে। In absence of circulation, in absence of respiration, different cells die
their molecular death at different time after somatic death, depending on the metabolic activity of the cell অথবা availability of the oxygen. কেমন অক্সিজেন তো যতক্ষণ সে পায় এবং তোমার মেটাবলিজম যতক্ষণ থাকে ততক্ষণ তো লাইফ এক্সিস্ট ইন দ্য সেল পর্যায়ে, কেমন? কিন্তু ওদিকে হার্ট লাংসের ফাংশন মাত্র বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে ইট টেক্স অ্যাবাউট 1 to 2 hours টু কমপ্লিট দ্য প্রসেস অফ মলিকুলার ডেথ। মলিকুলার ডেথ হইতে আর একটু সময় লাগে, কিন্তু তোমার সোমাটিক ডেথটা হয়ে যায়, কেমন? তখনও কিন্তু তার ভিতরে মলিকুলার ডেথটা হয় নাই। আচ্ছা, তো আফটার সোমাটিক ডেথ সেলস ডাই ইন পিস মিল, তার মানে একটা একটা করে একটা অঙ্গ থেকে তোমার ডেথ হয়, কেমন? সেলগুলো ডেথ হয়। এখন তোমাদেরকে এই জিনিসগুলো আমার মনে হয় তোমার আলোচনা হয়েছিল, তোমরা কি বুঝতে পারতেছো নাকি না? কোনো খারাপ লাগতেছে? নো স্যার, বুঝতেছি। আচ্ছা, ভেরি গুড। এখন তোমাদেরকে বলা হচ্ছে হোয়াট আর দ্য সাইন্স অফ ডেথ, কেমন? কি কি তুমি দেখবা যে কি কি সাইন আসছে একটা ডেথ হলে পরে, কি কি সাইন থাকে। এখানে একটা হেডিং এ দেখো, হোয়াইট ব্লাড সেলস আর ক্যাপেবল অফ মুভমেন্ট ইন সার্কুলেশন আপ টু 12 hours আফটার ডেথ। মানুষটা মরে গেল, সোমাটিক ডেথ হয়ে গেছে, তখন সার্কুলেশনটা বন্ধ হইতে, যে পাম্পিং অ্যাকশন অফ দ্য হার্ট প্রায় 12 ঘন্টা সময় লেগে যায়, বুঝছো? অনেক সময় ইট টেক্স অ্যাবাউট 1 to 2 hours টু কমপ্লিট মলিকুলার ডেথ, কেমন? এটা আগে আমরা আলোচনা করলাম। এখন আমরা যেটা যাচ্ছি সেটা হলো আচ্ছা, তোমরা যেটা সায়েন্স কি বলবা, হোয়াট আর দ্য সায়েন্স অফ ডেথ? হ্যালো হ্যালো, জি স্যার। সায়েন্স অফ ডেথ, হোয়াট আর দ্য সায়েন্স অফ ডেথ? সায়েন্স অফ ডেথ বলতে আমরা তিনটা ভাগ করি, তাই না? কি কি ভাগ করি আমরা? স্যার ইমিডিয়েট, আর্লি, লেট। হ্যাঁ, ভেরি গুড। ইমিডিয়েট কি কি সেগুলো বলো দেখি। Insensibility, loss of voluntary power, cessation of respiration, cessation of circulatory system. ভেরি গুড। আর ইন্টারমিডিয়েট যেটা আর্লি যে চেঞ্জ যেটা হয়, Sir, insensibility and loss of voluntary power by prolonged fainting attack. তারপরে cessation of respiration for 3 to 5 minutes. আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, এই যে তোমার ইমিডিয়েট চেঞ্জ যেটা হয়, এটা তো সোমাটিক চেঞ্জ, কেন? সায়েন্স অফ ডেথের ভিতরে চেঞ্জেস আফটার ডেথ। এখন একজন ডাক্তার হিসেবে হাউ ইউ ক্যান এক্সামিন এ ভিকটিম দ্যাট তার সিজেশন অফ হার্ট ফাংশন বা লাংস ফাংশন এটা বন্ধ হয়ে গেছে, কিভাবে তুমি টেস্ট করবা? তোমার স্টেথোস্কোপ দিয়ে কি করবা? তুমি দেখবা কিভাবে, এক্সামিন, এবং বুঝতে পারবা যে লোকটা নাই, মারা গেছে। কিভাবে পরীক্ষা করবা, কিভাবে জানবা? স্যার হার্টবিট দেখবো। হার্টবিট দেখবা। হার্টবিট দেখার আগে তুমি পালস দেখবা, যে রেডিয়াল পালস হাতের যেটা, তারপরে গলার ক্যারোটিড পালস কোনোটাই নাই, ফিমোরাল পালস যেটা ইয়েতে তাও নাই, ইনগুইনাল এরিয়াতে, কেমন? তারপরে তুমি এগুলো পাইলে না পাওয়ার পরে কি করবা? হার্টবিট দেখবা। হার্টবিট দেখবা কি দিয়ে? স্টেথোস্কোপ লাগে, কেমন? কতক্ষণ রাখবা স্টেথোস্কোপ? 3 to 5 minutes. 3 to 5 minutes, ভেরি গুড। আবার ব্রিদিং এর জন্য 3 to 5 minutes ধরে রাখতে হবে, কেমন? এরকম করে রিপিটেড করতে হবে, রিপিট করতে হবে, একবার দুইবার এরকম করে কয়েকবার রিপিট করতে হবে, কেমন? 5 মিনিট পর্যন্ত ধরে রাখলা, পাইলা না, আবার উঠাইলা, আবার দিলা, আবার 5 মিনিট পর্যন্ত রাখলা, দেখলা যে দুইবার তুমি একবারও পাইলা না। আর আরেকজন ডাক্তারকে দিলে, তুমি দেখো, সেই ডাক্তারও দেখলে একই অবস্থা, 5 মিনিট কোনো নাই, কোনো ব্রিদিংও নাই এবং তার বিটও নাই, হার্ট বিটও নাই, তাইলে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট তার ডেথ হয়েছে, কেমন? সে নাই। আচ্ছা, সিজেশন তাহলে 4 to 5 minutes যদি আবার স্টেথোস্কোপ ইজ প্লেসড ওভার দ্য এরিয়া অফ লাংস, ল্যারিংস, তাই না? কমপ্লিট স্টপেজ অফ দ্য রেসপিরেশন, তুমি এটা বুঝতে পারবা। ভেরি গুড। আর হার্টেরটাও তুমি এরকম বুঝতে পারবা যে নর্মাল কন্ডিশন, স্টপেজ অফ হার্ট বিট ফর মোর দেন 3 to 5 minutes
accepted as evidence of death, ডেথের প্রমাণ, কেমন? তুমি পেয়ে গেলে স্টেথোস্কোপ লাগানো পরে। এখন আর্লি চেঞ্জ অফ ডেথ, কেমন? হোয়াট আর দ্য সায়েন্স? তুমি কি পাবা? আর্লি চেঞ্জেস কি পাবা? ইমিডিয়েটলি তুমি বললা যে তার ভলান্টারি মুভমেন্ট নাই, কেমন? তার ইনসেন্সিবিলিটি বা তার ভলান্টারি পাওয়ার, মানে হাত নড়াইতে পারতেছে না, তার যে ব্রেন ফাংশনটা লস হলো, তাই না? হার্ট এবং লাংস ফাংশনটা স্টপ হলো, ব্রেন ফাংশন স্টপ হলো। কিভাবে? ব্রেনটা কেমনে বুঝবা? ইনসেন্সিটিভিটি অ্যান্ড লস অফ ভলান্টারি পাওয়ার। তাকে কি করবা? জোরে জোরে শাউট করবা, সে তোমার রেসপন্ড করতে পারে কিনা। দেখো কোনো রেসপন্ড করতে পারছে না, কেমন? আরে ওকে, তুমি কি ভালো ভালো আছো, কি অবস্থা, নাম কি, জোরে জোরে শাউট করে কিছুই শেষ ইয়ে করে না। তোমার হাত নাড়াও, পা নাড়াও, কিছুই সে করতে পারে না। তার মানে তার ব্রেনে ওয়ার্ক স্টপ হয়ে গেছে, কেমন? তাহলে হার্ট স্টপ, ব্রেন স্টপ, হার্ট, তাহলে পরে মোটামুটি সোমাটিক ডেথ, কেমন? এখন আর্লি চেঞ্জেস এর ভিতরে 6টা আর্লি চেঞ্জ আছে, কেমন? এরপরে লেট চেঞ্জেস আছে 6টা। হোয়াট আর দ্য আর্লি চেঞ্জেস? তার মানে সেলুলার ডেথ কি কি আছে বলো? Sir, changes in skin, changes in eye, primary flaccidity of muscle, cooling of the body, rigor mortis, postmortem lability. Very good. Postmortem lividity and rigor mortis. Very good. তাহলে স্কিন, হোয়াট আর দ্য চেঞ্জেস ইন দ্য স্কিন? এই স্কিনে তোমরা কি কি পাবা? সায়েন্স, স্কিন কি হবে? ইট বিকাম Pale and ashy white. পেল অ্যান্ড অ্যাশি হোয়াইট, যেমন পেল অ্যান্ড অ্যাশি হোয়াইট হবে স্কিনটা। এরপরে Sir, loses elasticity few minutes after. ভেরি গুড, লুজেস ইলাস্টিসিটি ফিউ মিনিটস আফটার ডেথ। ইলাস্টিসিটিটা আমাদের লিভিং বডিতে একটা স্কিনকে যদি টান দাও 2 আঙ্গুল দিয়ে, তাই না, তাহলে কুচকে যায়, ছেড়ে দিলে আবার অরিজিনাল পজিশনে চলে যায়। কিন্তু ডেড বডিতে কি হবে? অরিজিনাল পজিশনে আর যাবে না, সেটা ইলাস্টিসিটি লস হয়ে যাবে, কেমন? তারপরে এরপরে লিপসে কি পাবা? লিপস, তার ঠোঁট দুটা দেখতে কি হবে? So brownish, লিপস, dry and hard. হ্যাঁ, ব্রাউনিশ অ্যান্ড ড্রাই অ্যান্ড হার্ড। আর কর্নিয়া বা কনজাংটিভাতে কি অবস্থা পাবা? কর্নিয়া Corneal কনজাংটিভা reflex loss হবে. লস হয়ে যাবে, নো রিফ্লেক্স। একটা টর্চ লাইট দিলে পরে এই পিপল ছোট হবে না, বড় হবে না, একদম ডাইলেটেড ফিক্সড। আবার দেখা যায় তো কনজাংটিভার ওখানে কোনো কটন দিয়ে বা এই দিয়ে যদি একটু ঘষা দাও, কোনো রকমের ব্লিঙ্কিং বা চোখ বন্ধও করবে না, কেমন? কোনো রিফ্লেক্স নাই। এরপরে আরেকটা জিনিস হলো কি, যে তুমি আরো যদি তোমার চোখের স্পেশালিস্ট যারা অপথলমোলজিস্ট, চোখের ডাক্তার, যেমন অপথলমোলজিস্ট, তারা কি করে? একদমই সে অপথলমোস্কোপ টর্চ লাইটের মতো ভিতরে দেখছে না, ওই ভিতরেই দেখে যে তোমার ভিতরে চোখের ভিতরে কি দেখে, মানে ব্লাড কলাম, রেটিনাল ভেসেল গুলা দেখে তারা, কেমন? সেখানে তুমি যদি এক্সামিন করে দেখো রেটিনাল ভেসেল অফ দ্য আই, সেখানে ভেরি ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ একটা জিনিস পাবা, ফাইন্ডিং আর্লি চেঞ্জেস অফ ডেথ। সে কি হবে? ফ্র্যাগমেন্টেশন অথবা সেগমেন্টেশন অফ দ্য ব্লাড কলাম। ব্লাড কলামের ফ্র্যাগমেন্টেশন পাবা, সেগমেন্টেশন, কেমন? মানে ব্লাড কলাম কন্টিনিউয়াস ব্লাড কলাম থাকার কথা, তারপরে এক জায়গায় থাকবে, তারপরে ব্লাডের ইয়ে নাই, কলাম নাই, তারপরে আরেক জায়গায় থাকবে ক্লটেড ব্লাড, কিন্তু বিভিন্ন সেগমেন্ট অথবা ফ্লুইডই কিন্তু আলাদা আলাদা, তারা সেপারেট হয়ে গেছে। এই সেগমেন্টেশন এন্ড ফ্র্যাগমেন্টেশন বলো অফ দ্য ব্লাড কলাম ইন দ্য রেটিনাল ভেসেল পারসিস্ট আপ অ্যাবাউট অ্যান আওয়ার আফটার ডেথ। 1 ঘন্টা পরেই তুমি এই চোখের এই চেঞ্জটা তুমি পাবা, কেমন? চেঞ্জেস ইন দ্য আই, আর ইয়েতে ব্লাড কলাম যেটা সেটা পাবা। তারপরে তোমার চেঞ্জেস ইন দ্য আইতে তুমি কিন্তু আরো কয়েকটা জিনিস পাইতে পারো। সেটা কি? লস অফ ক্লিয়ার গ্লিস্টারিং অ্যাপিয়ারেন্স অফ কর্নিয়া। কর্নিয়াটা মানুষের কি হয়, লিভিং বডিতে একদম চকচকে স্বচ্ছ ট্রান্সপারেন্ট, তাই না? আলোটা ঢুকে মানুষ দেখতে পায়, কিন্তু এটা আস্তে আস্তে লস
হ্যালো হ্যালো জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, নেটের কানেকশন চলে গেছিল। তাহলে আমাদের চেঞ্জেস আফটার ডেথ হলো তিনটে ভাগে বিভক্ত। একটা হলো ইমিডিয়েট চেঞ্জেস ইন সোমাটিক ডেথ, একটা হলো আর্লি চেঞ্জেস যেটা সেলুলার ডেথ, তারপরে আসতে হলো লেট চেঞ্জেস। কেমন? তাহলে আর্লি চেঞ্জেস এর ভিতরে চেঞ্জেস ইন দ্য স্কিন আলোচনা করেছি আমরা, চেঞ্জেস ইন দ্য আই। কেমন? তারপরে চেঞ্জেস ইন দ্য আইয়ের ভিতরে আমরা বলছিলাম কিরকম, যে কর্নিয়া বিকামস ড্রাই, ক্লাউডি অ্যান্ড অপেক। কর্নিয়া ড্রাই হয়ে যায়, ক্লাউডি হয়ে যায়, তারপর অপেক হয়ে যায়, ইটস বিকাম ডাইলেটেড, লস অফ অকুলার টেনশন। কেমন? অকুলার যে চাপ দিলে পরে চোখের এখানে শক্ত একটা টেনশন, যেটা কিন্তু লস হয়ে যায়, আর পাওয়া যায় না। আই লুক সানকেন, চোখ মনে হয় ভিতর দিকে চলে যায়। তারপরে টেকিনয়েরি অ্যাপিয়ার উইদিন 3 hours after death if the eye remain open. কেমন? এরপরে যেটা আমরা জানি, যেটা কুলিং অফ দি বডি কি হয় আর্লি চেঞ্জের ভিতরে, বেশি থাকে তাহলে সেখানে আর কুলিং হবে না সহজে। কেমন? যতক্ষণ বাতাসের টেম্পারেচারটা না কমবে। হ্যালো হ্যালো জি স্যার। আফটার ডেথ হিট যেটা প্রোডাকশন হয় শরীরে, সে প্রোডাকশন আর হয় না, তাই না? বডি লুজেস হিট বাই কন্ডাকশন, কনভেকশন অ্যান্ড রেডিয়েশন। এই তিনটা প্রসেসে শরীরে হিটটা কমে যায়, এবং যতক্ষণ পর্যন্ত ইকুইলিব্রিয়াম উইথ দ্য টেম্পারেচার অফ দি সারাউন্ডিং, সারাউন্ডিং এর টেম্পারেচার সমান হয়ে যাবে বডি টেম্পারেচার। হোয়াট আর দ্য ফ্যাক্টরস এফেক্টিং কুলিং অফ দ্য বডি ইন দ্য ডেড বডি? তাকে কি কি ফ্যাক্টর এটা এফেক্ট করে? টেম্পারেচার সারাউন্ডিং বডি, যেমন কুলিং ইজ ডিলেড হোয়েন টেম্পারেচার অফ দি অ্যাটমসফিয়ার অথবা ওয়াটার ইজ হাই। শরীর থেকে যদি টেম্পারেচার বাতাসে বেশি থাকে, মরুভূমির ভিতরে অথবা যদি গরম পানির ভিতরে থাকে, তাহলে তো শরীর আর ঠান্ডা হবে না, গরমই থাকবে টেম্পারেচার মতো। ফিজিক অফ দ্য ক্যাডাভার, মানে শরীরটা ফ্যাটি বডিটা কুলস ভেরি স্লোলি, কিন্তু চিকন বডি যদি হয় তাহলে কুলিং ইফেক্ট হবে, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। তারপরে কভারিং অ্যারাউন্ড দি বডি, যদি কাপড় চোপড় থাকে, রেট অফ কুলিং উইল বি স্লো ইফ দি বডি ইজ কভার্ড উইথ ক্লথ। কেমন? এনভায়রনমেন্ট অফ দ্য বডি কেপ্ট ইন দ্য ওয়েল ভেন্টিলেটেড রুম দ্যাট উইল, তাহলে ওয়েল ভেন্টিলেটেড রুমে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। কেমন? বাতাসের চোটে ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি। কিন্তু যদি তোমার ক্লোজ রুম থাকে, ফ্যান না থাকে, তাহলে পরে সেখানে কুলিং হবে দেরিতে। কুলিং ইজ মোর র্যাপিড। কেমন? ড্রাই, যেখানে কোনো হিউমিডিটি নাই, ওখানে এতে যেখানে হিউমিডিটি আছে ওখানে তাড়াতাড়ি কুলিং হবে, বাষ্প হয়ে উড়ে যাবে, তাই না? কনভেকশন, কন্ডাকশন, রেডিয়েশন, এই তিনটা প্রসেসে বডি থেকে টেম্পারেচারটা চলে যায়। এই বডি ইজ ইমার্জ ইন কোল্ড ওয়াটার যদি হয়, তারপরে কুলস র্যাপিডলি। কেমন? রেট অফ ফল being almost twice as fast as the in air cooling. বাতাসে যেভাবে ঠান্ডা হবে, কিন্তু ঠান্ডা পানিতে রাখলে তার চেয়ে তার বেশি ঠান্ডা হবে তাড়াতাড়ি। বডি বারিড ইন আর্থ, যদি তাকে মাটিতে যদি বডিটা কবর দিয়ে দেয়, তাহলে পরে ঠান্ডা হবে তাড়াতাড়ি কার থেকে, দেন ইন ওয়াটার। ওয়াটারের চেয়ে মাটিতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। কেমন? অলসো ডিপেন্ড অন দ্য স্টেট অফ হাইড্রেশন অ্যান্ড ড্রটস, রেইন অ্যান্ড হিউমিডিটি, এইসব কারণে বডির কুল হবে, এটা নির্ভর করে। কেমন? তাড়াতাড়ি হবে কিনা। তাহলে কুলিং অফ দি বডি একটা মেডিকেল ইম্পর্টেন্স আছে। কুলিং অফ দি বডি ইজ এ সাইন অফ ডেথ, অ্যান্ড কুলিং অফ দি বডি টাইম অফ ডেথ ক্যান বি রাফলি এস্টিমেটেড, অ্যান্ড টাইম পাস্ট আফটার ডেথ ইন আওয়ার্স। আমরা বিভিন্ন ঘন্টা বের করা যায় কতক্ষণ আগে এটা মারা গেছে। কেমন? সেটাও রেক্টাল টেম্পারেচার, টেম্পারেচার রেক্টামের ভিতরে একটা থার্মোমিটার দিয়ে রেক্টাল টেম্পারেচার কত এবং রেট অফ ফল অফ দি বডি টেম্পারেচার, যেটা এটা ভাগ করো, তাহলে পরে টাইম পাস্ট আফটার ডেথ ইন আওয়ার, এটা ঘন্টাটা বের হয়। কেমন? হ্যালো। জি স্যার। হ্যাঁ, তাহলে পোস্টমর্টম
ক্যালোরিসিটি। হোয়াট ইজ পোস্টমর্টম ক্যালোরিসিটি? দিস পোস্টমর্টম ক্যালোরিসিটি বলতে আমরা কি বুঝি? Rise of temperature in certain cases is known as postmortem caloricity. Rise of temperature, লোকটার ডেড বডি, কিন্তু তার ডেড বডি কুলিং হচ্ছে না, বডির আরো টেম্পারেচার বাড়তেছে, সেটাকে বলা হবে পোস্টমর্টম ক্যালোরিসিটি। When এটা কখন হয়? When heat regulation has been disturbed before death, as in sunstroke, as in some disorder. মনে কর লোকটা কাজ করতেছিল একদম রোদ্রে দুপুরবেলা, কেমন মরুভূমির ভিতরে, সেখানে তার কোনো ছায়া ছিল না, কোনো আমব্রেলা বা ছাতিও না, গাছের নিচেও না, ডাইরেক্ট সানলাইট, গরম জায়গায় সে হিট স্ট্রোকে মারা গেল। তাইলে পরে তার ডেড বডিটা ইট উইল রিমেইন হট, কেমন? সো সেটা তোমার একটা পোস্টমর্টম ক্যালোরিসিটি বলা হচ্ছে, কেমন? ডিউ টু এক্সেসিভ ব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি ইন কেস অফ সেপ্টিসেমিয়া, কেমন? তার ব্যাকটেরিয়া স্প্রেড করে ফেলছে সব জায়গায়, ব্লাড ভেসেল থেকে শুরু করে ব্লাডের ভিতরে ইনফেকশন, কেমন? তারপরে তার কলেরা বা অন্য কোনো যদি তার ডেথ হয়, তাহলে পরে টেম্পারেচারটা ইনক্রিজ প্রোডাকশন অফ হিট ইন কনভালশন কন্ডিশন। টিটেনাস যদি কেউ মারা যায়, টিটেনাস কনভালশন হচ্ছিল, অথবা স্টিকনিক পয়জনিং মারা যায়, কনভালশন হয় শরীরে, যার কারণে শরীরে বডি টেম্পারেচার হাই থেকে যায়। এই ডেড বডির হাই টেম্পারেচারটাকে আমরা বলি পোস্টমর্টম ক্যালোরিসিটি, কেমন? আরেকটা জিনিস হলো পোস্টমর্টম লিভিডিটি। এটা তোমাদেরকে আমরা বলছি হোয়াট ইজ পোস্টমর্টম লিভিডিটি। এটার 6টা নাম আছে। একটা নাম হলো সাবকিউটেনিয়াস হাইপোস্টেসিস, আরেকটা নাম হলো পোস্টমর্টম স্টেনিং, আরেকটা নাম হলো লিভার মর্টিস, আরেকটা নাম বলবো সাগিলেশনস, আরেকটা নাম হলো ক্যাডাভারিক লিভিডিটি, কেমন? এতগুলো নাম পোস্টমর্টম লিভিডিটি। তো হোয়াট ইজ দিস? এটা কি হয় পোস্টমর্টম লিভিডিটি? এটা কালার ফর্ম করে, তাই না? ইট ইজ দ্য ব্লুইশ কালার, পার্পলিশ কালার, ব্লুইশ পার্পল কালার অথবা রেড discoloration which appears under the skin in the most depth due to capillovenous distension. এবং ভ্যানিউল গুলো যখন ডিস্টেনশন হয়ে যায়, ডিপেন্ডেন্ট পার্ট অফ দি ব্লাড জমে এখানে ডিস্টেন্ডেড হয়ে স্কিনের সাথে একটা কালার ফর্ম করে। সেই কালারটা কিরকম? ব্লুইশ পার্পল কালার অথবা রেড ডিসকালারেশন। এই নামগুলো হচ্ছে আছে। ব্যাখ্যা কিভাবে হয়? It is caused by stoppage of circulation, stagnation of the water in blood vessel, and tendency to, by force of gravity, blood tends to accumulate in the subcutaneous tissue of the dependent part of the body. এবং filling of these vessels produces a bluish purple color to the adjacent skin. কেমন? একটা ডেড বডি যখন তুমি মর্গে গিয়ে দেখবা, যেটা একটা ট্রলির ভিতরে ডেড বডি একটা নিয়ে আসলো, কেমন? এখন তুমি ওটা উল্টায় যদি দেখো পিঠের দিকে, তাহলে দেখবে একটা এরকম পার্পলিশ ব্লুইশ পার্পল কালার, ব্লুইশ পার্পল কালার অথবা রেড ডিসকালারেশন। এটাই হলো তোমার স্টেনিং। এটা ডিপেন্ডেন্ট পার্ট অফ দ্য বডিতে থাকবে এবং এটা হলো পোস্টমর্টম স্টেনিং বা লিভিডিটি, কেমন? যাই হোক, এগুলো আমরা আলোচনা ক্লাসে আমরা করেছিলাম। এরপরে কি বলে, ডেথ চ্যাপ্টারটা দেখি তো অনেক বড়, তাই না? মেডিকো লিগাল ইম্পর্টেন্স অফ পোস্টমর্টম স্টেনিং। এখন যেখানে মনে করো মানে ফ্লোয়িং অফ দি ওয়াটার, কেমন? মানুষ যদি নদীতে পানিতে কেউ ডুবে মরে যায়, দেখা যায় তার পোস্টমর্টম লিভিডিটি বা স্টেনিং সার্কুলেশন তার হয় নাই। কি জন্য? ব্লাডটা ডিপেন্ডেন্ট পার্টে যেতে পারছে না, ঘুরতেছে কেবল, শরীর ঘুরে কারেন্টের সাথে, কেমন? ফলে তুমি এটা পাবা না। যদি পানি যদি স্ট্যাগনেন্ট থাকে, কোনো ফ্লো নাই, মনে করো নারায়ণগঞ্জের 7 মার্ডার, ওখানে পানিগুলো কচুর পানা ছিল, ওখানে সব গ্যাসের ফর্ম হয়েছে অ্যাবডোমেনে, এটা উপরে ভেসে আসলো, তাদের ইট দিয়ে ঝুলে রাখছে র্যাবের খুনিরা, তারপরে উপরে উঠে গেল। তার লোয়ার পার্টের দিকে পেটটা ছিল, মানে নিচের দিকে, মাথা নিচের দিকে, হাত ঝুলেছিল, পা ঝুলেছিল, কেমন? তাহলে ডিপার্টমেন্ট পাতে, হাতে এবং মাথা বা পেটের দিকে পোস্টমর্টম
লিভিডিটিটা পাওয়া গেছে, কেমন পাওয়া যাবে ডিপেন্ডেন্ট পার্ট। কিন্তু যদি কারেন্টের মধ্যে ঘুরতে থাকে লাশটা, তাহলে কিন্তু ওই কালারটা তোমার এই ব্লুইশ পার্পল কালার ইট ক্যানট ফর্ম। এটা ফর্ম হওয়ার জন্য স্ট্যাগনেন্ট হইতে হবে, মানে স্টেবল অবস্থায় নিচের দিকে গ্র্যাভিটি অনুযায়ী নিচের দিকে যখন এই আর্টারিউল ভেনিউলের ভিতরে ব্লাডটা স্কিনের টাচে থাকবে তখন একটা কালার ফর্ম করবে, এই কালারটা দেখা যাবে। and this is called postmortem lividity color, তাই না? হ্যালো, জি স্যার। এই পোস্টমর্টম লিভিডিটির যেটা, এটার ইম্পর্টেন্সটা কি? It is a reliable sign of death. Come on. It helps in estimation of time since death. কতক্ষণ আগে তার ডেথ হয়েছে সেটাও বোঝা যায়, এবং এটা ইন্ডিকেট করে posture of the body at the time of death. কেমন টাইম অফ ডেথে সে তার শরীরটা কি অবস্থায় পাওয়া গেল, পুলিশে গিয়ে বা কি দেখলো, বা ডাক্তার গিয়ে শরীরটাকে কি অবস্থায় দেখলো, সেটা বোঝা যায়। কেমন চিত হয়েছিল, কাত হয়েছিল, নাকি উবু হয়েছিল, এটা তার ফার্স্ট গ্ল্যান্সে দেখতে পাওয়া যায়, এবং ডিপেন্ডেন্ট পার্টি তোমার পোস্টমর্টম স্টেনিং থাকবে, সেটা পাওয়া যায়। তাহলে ইট মে ইন্ডিকেট কজেস অফ ডেথ ফ্রম ইটস কালার। কেমন, এবং পোস্টমর্টম স্টেনিং এ কতগুলো কালার, 6টা কালার হয়, 6 রকমের কালার, 6টা ডায়াগনোসিস হবে কজ অফ ডেথ। কেমন, ইন অ্যাসফিক্সিয়াল ডেথ, মনে করে তাকে শ্বাসরুদ্ধ করে অক্সিজেনের অভাবে সে মারা গেছে, তখন এই পোস্টমর্টম স্টেনিংটা হবে ওই ডিফারেন্ট ব্লুইশ কালার হবে, ভায়োলেট বা পার্পল কালার হবে। তখন তুমি বুঝবা যে কজ অফ ডেথ ইজ অ্যাসফিক্সিয়া। যদি চেরি রং, মানে চেরি রেড হয় কালার অফ দি পোস্টমর্টম স্টেনিং, কেমন চেরি রেড হয়, তাহলে মনে করবা কজ অফ ডেথ ওয়াজ কার্বন মনোক্সাইড পয়জনিং। আর যদি ব্রাইট রেড কালার হয় পোস্টমর্টম স্টেনিং, সেটা তুমি বলবা ইন কেস অফ বার্ন। আর যদি পোস্টমর্টম স্টেনিং এর কালারটা ডার্ক ব্রাউন কালার হয়ে যায়, তখন তুমি মনে করবা দি কজ অফ ডেথ ওয়াজ ফসফরাস পয়জনিং। আর যদি পোস্টমর্টম স্টেনিং এর কালারটা পিঙ্ক কালার হয়, তাহলে কজ অফ ডেথ বুঝতে হবে এক্সপোজার টু কোল্ড ওয়াটার। আর ইন কেস অফ হেমোরেজ, অ্যানিমিয়া, ওয়াস্টিং ডিজিজ বা স্টেনিং ডিউ টু রিডিউসড অ্যামাউন্ট অফ ব্লাড পিগমেন্ট। যাই এগুলো আমাদের এখন ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে আরেকটা, যে আর্লি চেঞ্জেসের ভিতরে 6 নম্বরে যে রাইগর মর্টিস। হোয়াট ইজ রাইগর মর্টিস? রাইগর মর্টিসের আছে নাম, 3টা নাম। কেমন, পোস্টমর্টম স্টেনিং এর 6টা নাম আছে, আর রাইগর মর্টিসের আছে কয়টা নাম? 3 নেম, 3টা। হ্যালো, Yes, sir. রাইগর মর্টিসের নাম হলো 3টা। একটা নাম হলো ডেথ স্টিফেনিং, আর একটা হলো ক্যাডাভারিক Rigidity, আর এটা হলো রাইগর মর্টিস। রাইগর মর্টিস। তো রাইগর মর্টিসটা ডিফাইন করবা কিভাবে? ইট ইজ এ স্টেট অফ স্টিফেনিং অফ মাসল উইথ স্ট্রেট শর্টেনিং অফ মাসল ফাইবার। কেমন স্লাইট শর্ট হয়ে যায়, মানে মৃত্যুর পরে যে আর্লি চেঞ্জ রাইগর মর্টিস আমরা বলবো যে when the muscles will be stiff, শক্ত হয়ে যাবে। কেমন, স্টিফেনিং অফ দি বডি উইথ স্লাইট শর্টেনিং অফ দি মাসল ফাইবার। মাসল ফাইবার গুলা শক্ত হয়ে একটু ছোট হয়ে আসবে। কেমন, শর্টেনিং। এবং এইটাকে অলসো যেটাতে ডেথ স্টিফেনিং বলবা বা ক্যাডাভারিক রিজিডিটি বলবা। এখন অর্ডার অফ অ্যাপিয়ারেন্স অফ রাইগর মর্টিস ভেরি ইম্পর্টেন্ট। কোন জায়গায় রাইগর মর্টিসটা শুরু হয় প্রথম, এবং কোন জায়গায় শেষ হয়। আবার যখন এটা আসতে লাগে 12 ঘন্টা, এটা স্টে করে অন দ্য ডেড বডি 12 ঘন্টা নর্মালি, এবং যাইতে সময় লাগে আরো 12 ঘন্টা। তাহলে এটাকে আমরা বলি রুল অফ 12। রুল অফ কি? রুল অফ 12। It takes 12 hours to develop in the body. Rigor mortis takes to develop in the body, it takes 12 hours. Come on. And rigor mortis will stay on the dead body, stiffening thakbe another 12 hours. And then after 12 hours, 24 hours pore, it will disappear from the body. They disappear hote, it takes another 12 hours. Taile 12 and 12, 36 ঘন্টা প্লাস সোমাটিক ডেথ হওয়ার পরে রাইগর মর্টিস ডেভেলপ করতে 2 ঘন্টা সময় লাগে। কেমন, 38 আওয়ার্স। তারপরে রাইগর মর্টিস। এখন আমাদের অর্ডার অফ অ্যাপিয়ারেন্সটা আমরা কি বলছিলাম, মনে আছে?
অল মাসলস অফ দি বডি, ভলান্টারি মাসল অথবা ইনভলান্টারি মাসল, সবগুলোই রাইগর মর্টিস হবে। কেমন? হ্যালো, জি স্যার। Sir. ইট ভলান্টারি মাসল, ইনভলান্টারি মাসল যেটা আমাদের কন্ট্রোলের বাইরে, যেমন হার্ট, আমরা কি ইচ্ছা করে হার্টটাকে বন্ধ করতে পারবা বা চালাতে পারবা? এটা তোমার ইচ্ছার কোনো নির্ভর করে না, করে নাকি? হার্ট নো স্যার। Sir. তোমার হাত পা না হয় তোমার ইচ্ছা, হাত দিয়ে উঠাইলা নামাইলা, হাত দিয়ে খাওয়া দাওয়া করলা, হাত দিয়ে সালাম দিবা, কিন্তু তোমার কন্ট্রোলের ভিতরে আছে, তাই না? কিন্তু হার্ট তো তোমার কন্ট্রোলে নাই, আমাদের কন্ট্রোলে নাই, এটা আলাদা আলাদা কন্ট্রোলে, ডাইরেক্টলি ইনভলান্টারি। কেমন? এখন মায়োকার্ডিয়াম অফ দি হার্ট সেখানে বিকামস রিজিড ইন ফার্স্ট আওয়ার। প্রথম ওই জায়গাটা রাইগর মর্টিস ডেভেলপ করে কোথায়? মায়োকার্ডিয়াম অফ দি হার্টে। কেমন? মনে থাকবে, it begins in the myocardium of the heart, rigor mortis, then it goes to the eyelids. Come on, myocardium হার্ট থেকে কোথায় যাবে? সেকেন্ড প্লেস হলো আইলিডটা, রাইগর মর্টিস ডেভেলপ করে শক্ত হয়ে যাবে। কেমন? তাই স্টিফেনিং হয়ে যাবে। তারপরে আইলিডস থেকে কোথায় যাবে? নেকে যাবে। তারপরে লোয়ার জ, then passes upwards to the muscle of the face, then downwards to the muscle of the chest, upper limbs, the abdomen, then to the lower limbs, and lastly rigor mortis কোথায় দেয়া হয়? in the finger and toes of the foot. আর যখন এটা চলে যাবে তখন এই অর্ডারে যাবে। প্রথম চলে যাবে কোথা থেকে? যেখানে শুরু হয়েছিল, মায়োকার্ডিয়াম অফ দি হার্ট থেকে চলে যাবে, তারপরে লিডস থেকে চলে যাবে, আইলিড থেকে, তারপরে নেক থেকে যাবে, লোয়ার জ থেকে যাবে, তারপরে তোমার মাসল অফ দ্য ফেস থেকে চলে যাবে, তারপরে তোমার চেস্টের থেকে যাবে, আপার লিম্ব থেকে যাবে, অ্যাবডোমেন থেকে যাবে, লোয়ার লিম্ব থেকে যাবে, এবং লাস্টলি যাবে কোথা থেকে? ফিঙ্গার অ্যান্ড টোজ থেকে লাস্টলি চলে যাবে। তাহলে রুল অফ 12 অফ রাইগর মর্টিস। কেমন? কি বলবা? হোয়াট ইজ রুল অফ 12? হ্যালো, Yes, sir. what is rule of 12? কি বলবা? Rule of 12. রাইগর মর্টিস, হ্যাঁ, রুল অফ 12 হলো রাইগর মর্টিস comes to the body, it takes 12 hours to come to the body. It takes another 12 hours, it stay in the dead body. কেমন? এরপরে it takes another 12 hours to pass away from the body. That 36 hours হলো রাইগর মর্টিস ইন জেনারেল রুল। কেমন? এটা আদার রুল আছে, সেই রুলে খুব কম সময় আসে এবং তাড়াতাড়ি চলে যায়। এটা কোনো রুল আছে আমরা অন্যান্য কেসে, স্পেশাল কেসে, সেটা আমরা এখন আলোচনা করবো না, পরে। What are the altering conditions that alter the onset and duration of rigor mortis? সেটা তোমাদের এইজ, কেমন, তার বয়সের উপর নির্ভর করবে, অথবা নেচার অফ ডেথ কি রকম ছিল, মাসকুলার স্টেট কি ছিল, অ্যাটমসফিয়ারের অবস্থা কি ছিল, দ্যাট উইল ইনফ্লুয়েন্স দি টাইম অফ রাইগর মর্টিস। কেমন? স্টেট ডিউরেশন। এখন তোমাদের আরেকটা প্রশ্ন আসে যে রাইগর মর্টিস যেমন একটা স্টিফেনিং অফ দি বডি, হোয়াট আর দ্য স্টিফেনিং অফ দি বডি? রাইগর মর্টিস ছাড়াও তো স্টিফেনিং হয়। কেমন? সেগুলো কি কি? হোয়াট আর দ্য স্টিফেনিং মানে সিমিলার, সিমুলেটিং মানে সিমিলার টু রাইগর মর্টিস। আর কি কি ভাবে হয় রাইগর মর্টিস শরীরে? একটা হবে কি, নাম্বার 1 হিট স্টিফেনিং। কেমন? Yes, sir. হিট স্টিফেনিং। নাম্বার 2 Cold. নাম্বার 3 Stiffening. ক্যাডাভারিক স্পাজম। Cadaverous নাম্বার 4 গ্যাস স্টিফেনিং। গ্যাস, Stiffening. হ্যাঁ, ক্যাডাভারিক স্পাজমের পরে গ্যাস স্টিফেনিং। কেমন? রাইগর মর্টিস। তাহলে তোমার হিট স্টিফেনিং কখন? সেখানে স্টিফ হয়ে যায়। কেমন? হাই ভোল্টেজ ইলেকট্রিক শক যদি হয়, অথবা ফেলিং the dead body, the person fall in the hot liquid, সেখানে তোমার স্টিফেনিং অফ দি বডি হয়। কেমন? এটা হলো কোল্ড স্টিফেনিং। কোল্ড স্টিফেনিং কি? when body is exposed to freezing temperature, ডিপ ফ্রিজে যদি ডেড বডি রেখে দেয় তাহলে সেটা কি হবে? তোমার কোল্ড স্টিফেনিং হয়েছে, শক্ত হয়ে থাকবে।
তোমাদের একটা গল্প শোনাবো সৌদি আরবে, জি, একটা স্যার। গল্প শুনবা? সৌদি আরবে তোমার এই ইন্ডিয়ান আর ফিলিপিন এই দুই গ্রুপের মধ্যে ঝগড়া হয়েছিল। বসেন, দুই গ্রুপের এই যে কর্মচারী থাকে না বিভিন্ন ইয়াতে সৌদি আরবে যে ইন্ডাস্ট্রিতে, তো হওয়ার পরে ওই যে ফিলিপিনি যেটা ছিল ওই ইন্ডিয়ান কেরালার ওই লোকটার হত্যা করছে, বুঝছো? হত্যা করে এখন যেহেতু সৌদি মালিক, এখন এরা তো ওই দেশে যদি কেউ মানুষকে খুন করে তাহলে খুনের পরিবর্তে তাকেও খুন করে ফেলে। এখন এই ফিলিপিনিটিতে যায়নি, এখন নিজের হত্যাকে নিজে বাঁচার জন্য কি করছে, ওর ডেড বডিটাকে একটা ডিপ ফ্রিজের মধ্যে ঢুকে রাখছে, বুঝছো? এখন ওরা তো আবার ডিপ ফ্রিজ মাঝে মাঝে খুলে খুলে আবার মাংসও খায়, মরা মানুষের মাংস আবার খায় ফিলিপিনে, ওই ইয়েটা তো মাঝে মাঝে মাংস খায়। এখন সৌদি যে স্পন্সর এ দেখে যে তার কর্মচারী একজন নাই, সে খুঁজতে খুঁজতে বিভিন্ন পুলিশ লাগাইছে, বিভিন্ন খুঁজতে খুঁজতে আর পায় না। তো ওই লোকটা যে ডিপ ফ্রিজ থেকে বারবার মাংস নেয়, ওইটা যেন আরেকজন লোক দেখে বলছে, তার ওখানে যে লোক থাকে না, দেখে বলছে ওইটা মানুষের ইয়া ঝুলানো, হাত আছে পা আছে সব ঝুলতেছে, কেমন টুকরা করে হয়তো রাখছে ঝুলে। এরপরে ওই লোকটা আবার বলে দিচ্ছে সৌদিকে, তারপর সৌদিতে পুলিশ টুলিশ নিয়ে তাকে অ্যারেস্ট করতে, বুঝছো? অ্যারেস্ট করার পরে সৌদি যে শরীয়তি যে কোর্ট না, ল কোর্ট অফ মসজিদ শরিয়াতে, ওই মসজিদটার একটা মাঠের ভিতরে মসজিদটা, মাঠের মধ্যে লোক জমানোর পরে এবং চতুর্দিকে দেখতে থাকে। তখন একজন ওই জল্লাদ আসে, কেমন একটা জিএমসি গাড়িতে, লাল একটা জিএমসি গাড়ি চালায় আসে জল্লাদের বিরাট এক তলোয়ার, কেমন। আর আসে একজন ডাক্তার অ্যাপ্রন পরা, যে সে স্টেথোস্কোপ দেখবে যে তার হার্ট স্টপ হয়েছে আর জানটা নাই। আর থাকে তোমার পুলিশ ধরে নিয়ে এসে ট্রাঙ্কুলাইজার খাওয়ায়া তারে এরকম বসে ইয়ে করে শোয়ায়, কেমন মাথাটা ঘাটটাকে সামনে দিয়ে দিয়ে রাখে। আর জল্লাদ যেখানে তলোয়ার নিয়ে দাঁড়ায় থেকে, আর ইমাম সাহেব তখন খুতবায় কোরআন শরীফের একটা আয়াত পড়ে, কেমন। এই আয়াতটা হলো সূরা আল মায়েদার ভিতরে 35 নম্বর আয়াত, তোমরা জানবা যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযীনা ইউহাদুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আই ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদ যালিকা লাহুম খিজুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। এই আয়াতটা পরেই এক কোপ দিয়ে দেয়, দুই টুকরা হয়ে যায় তোমার ইয়েটা, মাথাটা শরীর থেকে, কেমন। তাহলে আয়াতটার অর্থ কি? আল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু, যেসব লোকেরা আল্লাহ তাআলার বিরুদ্ধে যুদ্ধ করে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধ করে, কেমন। দে ফাইট, দে রেজ ওয়ার এগেইনস্ট আল্লাহ এন্ড দে রেজ ওয়ার এগেইনস্ট দি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা, অথবা দে ক্রিয়েট মিসচিফ অন দ্য ল্যান্ড, অথবা জমিনে যারা মানুষের সমাজে পরিবারের সব জায়গায় অশান্তি সৃষ্টি করে দেশের ভিতরে, এই লোকদেরকে তুমি 4টে শাস্তি দিবা, এটা আল্লাহ তাআলা দেওয়া। আও ইউকাত্তালু, তাকে কতল করে ফেলো, আও ইউসাল্লাবু, অথবা তাকে শুলে চড়াইয়া ফাঁসি দিয়ে মৃত্যু দাও, আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন, অর কাট হিজ লেগ এন্ড হ্যান্ড ইন দ্য অপোজিট ডিরেকশন, আও ইউনফাউ মিনাল আরদ, অর মেক হিম অর এক্সাইল ফ্রম দ্য ল্যান্ড, অনেক দেশ থেকে বহিষ্কার করে আন্দামান দ্বীপপুঞ্জে বহিষ্কার করে দাও, সে আর এই জমিনে থাকার কোনো অধিকার নেই। কাজে যে কোনো একটা শাস্তি তাকে দেওয়া হচ্ছে তোমার, এটা শরীয়ত লর অর্ডার, কেমন। এখন আমাদের দেশে তো আব্দুল হামিদ বরতলার উকিল প্রেসিডেন্ট হয়েছে, এ তো 26 জন খুনির ক্ষমা করে দিছে, কেমন। কিন্তু ইসলামী শরীয়তে আছে, আল্লাহ ইসলামী নিয়মে কেউ ক্ষমা করতে পারে না, শুধু তার ওয়াইফ, তার ছেলেমেয়েরা যদি বলে হ্যাঁ আমরা ক্ষমা করে দিলাম বাপের হত্যাকারীকে, তারা করতে পারে। কিন্তু প্রেসিডেন্ট হ্যাজ গট নো রাইট টু ফরগিভ এ মার্ডারার। হ্যালো হ্যালো হ্যালো, জি স্যার। স্যার কে লোমহর্ষক গল্পটা কেমন লাগলো তোমাদের শুনে? এটা সত্যি বাস্তব কথা, এটা ঘটেছিল আমরা যখন সৌদি আরবে ছিলাম 23 বছর, কেমন। ওই শহরের ভিতরে এইসব ঘটনা আমরা শুনেছি, ওই দেশে এগুলো হয়, অনেক সময় হয়ে যায়। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে এই যে ঘটনাগুলো কেন যে আমাদের শিক্ষণীয়, যে তার যে অপকর্ম যে করে তার দুনিয়াতেও শাস্তিটা প্রাপ্য হয়ে যায়, এটা লাঞ্ছনাকর শাস্তি, জালিকা খিজউন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনের অবমাননাকর শাস্তি, ওয়া ফিল আখিরাতি লাহুম আযাবুন আযীম,
কিন্তু আখিরাতের জীবনে আল্লাহর কাছে রয়ে গেছে তাদের জন্য বিরাট শাস্তি, সেটা হচ্ছে ভয়ানক শাস্তি। সেই শাস্তির কোনো কল্পনা মানুষে করতে পারে না, চিন্তা করতে পারবে না যে কত ভয়ানক আল্লাহ তাআলা সেই শাস্তি কেমন। দুনিয়ার শাস্তি তো এই খুনের পরিবর্তে একটা খুন করলে বাস হয়ে গেল, কিন্তু একটা লোক যদি 100টা খুন করে থাকে, যেমন ওসি প্রদীপ 100টা 120টা 140টা ফায়ারিং যদি করে 100টা 150 লোক যদি সে খুন করে থাকে, কেমন তাকে কি 150 বার তুমি মৃত্যুদণ্ড দিতে পারবা? দুনিয়াতে পারবে? একটা লোকের একবারে বেশি মৃত্যুদণ্ড দেওয়া যায় না। তাহলে পরে একটা লোক খুন করছে, সে তার পরিবর্তে একবার তাকে খুন করা যাবে, কিন্তু বাকি লোকগুলো যে খুন করছে তাদের খুনের নিশ্চয়ই আবার বিচার হতে হবে। তখন তাকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা এমন ভাবে শাস্তি দিবেন যে প্রত্যেকটা লোকের খুনের শাস্তি তাকে দিতে হবে। এমন তো কোরআন শরীফে বলা হয়েছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, মান কাতালান নাস জামিআ। যিনি কি একটা মানুষকে খুন করলো, তার অপরাধ যেন কিরকম করলো, সে যেন পৃথিবীর সবাইকে খুন করলো। ওসিফুদ্দ শুধু একটা মানুষকে খুন করে নাই, 150 জনকেই খুন করে নাই, বা 200 জনকেও খুন করে নাই, সে খুন করেছে পৃথিবীর যত মানুষ আছে, তুমি আমি, আমাদের আত্মীয় স্বজন, পৃথিবীতে আমেরিকা রাশিয়া যত জায়গায় পৃথিবীর গ্লোবে যত লোক আছে সবাইকে খুন করছে সে। ওই রকম পানিশমেন্টটা আল্লাহর কাছ থেকে তার জন্য ডিউ হয়ে গেছে, কেমন তার জন্য এটা প্রাপ্য শাস্তি, কোনো মতেই সে এড়াতে পারবে না। হ্যাঁ, এটা আল্লাহর শাস্তি কেউ এড়াতে পারে? মৃত্যু পরে তো তার শাস্তি তো সাংঘাতিক হবে, ভয়াবহ। দুনিয়া তো তার শাস্তি প্রাপ্য। হ্যালো, জি স্যার। লেট চেঞ্জেস অফ, হ্যাঁ, হোয়াট আর দ্য লেট চেঞ্জেস আফটার ডেথ? কি কি আছে বলো দেখি। বেলাল বলো দেখি, লেট চেঞ্জেস আফটার ডেথ। 1 নম্বর কি বলো? পিট্রিফিকেশন অর ডিকম্পোজিশন 1 নম্বর, কেমন? তারপরে কি? সাপোনিফিকেশন, আরেকটা হচ্ছে মামিফিকেশন। আচ্ছা, রাইগর মর্টিসের যে তোমার মেডিকো লিগাল ইম্পর্টেন্সটা ভুলে গেলাম বলতে। রাইগর মর্টিসের মেডিকো লিগাল ইম্পর্টেন্স, ওই যে এই গদ্যটা কথা বলবা, ইট ইজ এ সাইন অফ ডেথ। রাইগর মর্টিস, তাই না? সাইন অফ ডেথ। রাইগর মর্টিস মানে কি? সাইন অফ ডেথ। আর তারপরে আর কি? রাইগর মর্টিস এক্সটেন্ড help in the estimation of time of death which is not reliable. অনেক সময় বলে যে এত ঘন্টা আগে মরছে, এটা অনেক সময় আন্দাজ করা যায়, এবং indicates position of the body at the time of death। এটা গেল। এখন আমরা কোথায় চলে গেলাম? ডিকম্পোজিশন আর পিট্রিফিকেশন, আরেকটা হলো তোমার অ্যাডোপসির ফরমেশন, মামিফিকেশন, কেমন? এখন বলো পিট্রিফিকেশন, what is petrification? Petrification. What is petrification? Petrification. It is a process by which complex nitrogenous substances in the body are converted into simpler one by action of by action of proteolytic enzyme of the tissue and living saprophytic microorganisms। কেমন? এই দুইটা জিনিস, একটা হলো প্রোটিওলাইটিক এনজাইম গুলো, আর একটা হলো তোমার লিভিং স্যাপ্রোফাইটিক মাইক্রো অর্গানিজম। এগুলো দিয়ে কি হয়? দ্যাট ইজ এ কমপ্লেক্স নাইট্রোজেনাস সাবস্টেন্স গুলো ভেঙে গিয়ে সিম্পলার হয়ে যায়, কেমন? এই অ্যাকশন হয়ে যায়। অ্যাকশনটা এখন কজেস অফ পেট্রিফিকেশন, দুইটা কজ হয়। পেট্রিফিকেশন কেন? দুইটা কারণে হয়। একটা হলো অটোলাইসিস হয়, নাম্বার 2 হলো লিভিং স্যাপ্রোফাইটিক মাইক্রো অর্গানিজম গুলো কাজ করতে শুরু করে। এখন অটোলাইসিসটা কি? অটোলাইসিস মিন ডিস্ট্রাকশন অফ সেল ওয়াল, কেমন? সেলটা পুরোটাই ডিস্ট্রয় হয়ে যায় বাই দ্য অ্যাকশন অফ ইটস ওন রিলিজ এনজাইম। এই সেল থেকে যে এনজাইম বের হয় মৃত্যুর পরে, ওই এনজাইমগুলি সেলটাকে ড্যামেজ করে দেয়, কেমন? হ্যালো, জি স্যার। হ্যাঁ, এনজাইমগুলি সেলগুলোকে ড্যামেজ করে দেয়, বডির সেলগুলোকে। এবং ইট ইজ কখন শুরু হয়? ইট বিগিনস 3 to 4 hours আফটার ডেথ। 3 থেকে 4 ঘন্টা পরে এই অটোলাইসিসটা শুরু হয়ে যায়। কন্টিনিউস ফর 2 to 3 days অথবা লঙ্গার, কেমন?
কাজে ডেড বডি তাড়াতাড়ি দাফন কাফন করা দেওয়া হলো সুন্নত, এটা তাড়াহুড়া করা সুন্নত, ভালো। It is a chemical process, মানে process, কেমন chemical process. Heat aggravate this process, increase in enzymatic activity, কেমন হিট যদি হয়, এরিয়া যদি গরমের দিনে তাহলে তাড়াতাড়ি এই পচে যায়। এবং ফ্রি যদি ডেড বডিটাকে ডিপ ফ্রিজের ভিতরে রেখে দিতে পারে তাইলে কিন্তু এই প্রসেস অফ অটোলাইসিস যেটা স্টপ থাকবে, কেমন ডিপ ফ্রিজে ইউ ক্যান কিপ দ্য ডেড বডি। তোমাদেরকে বলছিলাম যেটা মেডিকেল কলেজে একটা ডিপ ফ্রিজ করা হয়েছে তোমার ইয়েতে মর্গের ভিতরে, ওখানে ডেড বডি ইচ্ছা করলে 1000 টাকা ডেইলি ভাড়া দিয়ে অনেকদিন রাখা যায়, কেমন। হ্যালো, জি স্যার বলছেন। হ্যাঁ বলছিলাম। এরপরে অটোলাইসিসের আরেকটা কারণ কি, কিভাবে হয় পেট্রিফিকেশন, লিভিং স্যাপ্রোফাইটিক অর্গানিজম, মাইক্রো অর্গানিজম, লিভিং স্যাপ্রোফাইটিক মাইক্রো অর্গানিজম which grow and multiply on dead body organic matter, কেমন। অর্গানিজম গুলা আমরা জানি যে কয়েকটা অর্গানিজম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা যখন মাইক্রোবায়োলজি পড়বা তখন দেখবা যে একটা হলো অর্গানিজম ক্লোস্ট্রিডিয়াম ওয়েলশাই, এটা হ্যালো, Yes, sir, শোনা যাচ্ছে। হ্যালো, শুনতে পাচ্ছ? জি স্যার শোনা যাচ্ছে। হ্যালো, স্যার, হ্যাঁ শোনো, আমাকে পার্সেন্টেজ গুলো দিয়ে দাও। বেলাল, আফনান, জি জি স্যার। অ্যাবসেন্ট কে কে এটা বলো। রোল নাম্বার রোল নাম্বার 16। রোল নাম্বার 6 অ্যাবসেন্ট। 16 স্যার, 16।
16 16 আচ্ছা 16 রোল নাম্বার 16 মানে 16 জি স্যার আচ্ছা তারপরে 35 35 35 আর 47 আর 37 না স্যার 47 ও 47 47 47 জি স্যার 47 জি স্যার তাহলে তিনজন আর নাই না স্যার 47 একজন 35 35 একজন দুজন তারপরে রোল নাম্বার 16 16 জি স্যার অ্যাবসেন্ট 16 জি স্যার আর বাকি আর কে সবাই প্রেজেন্ট আজকে রোল নাম্বার 6 প্রেজেন্ট আজকে নাকি জি স্যার মোহাম্মদ প্রেজেন্ট হ্যাঁ মোহাম্মদ আবরার জাহিন তুমি কথা বলো মোহাম্মদ আবরার জাহিন কই তুমি তোমার চেহারা কোথায় তোমার ক্যামেরা দেখি এই তো মোহাম্মদ আবরার হ্যাঁ বলো তোমার আব্বার নাম বলো তোমার আব্বার নাম মোহাম্মদ আবরার জাহিন হ্যালো মোহাম্মদ আবরার জাহিম আর রোল নাম্বার 6 আবরার জাহিন না রোল নাম্বার 6 হ্যালো হ্যালো স্যার হ্যাঁ শোনা যাচ্ছে না হ্যালো রোল নাম্বার 6 আবরার জাহিন তোমাদের কথা শোনা যাচ্ছে না হ্যালো আচ্ছা ঠিক আছে আমরা আজকে সবাই সবার জন্য দোয়া করবা হ্যালো হ্যালো জি স্যার স্যার তোমরা সবাই জন্য দোয়া করবা ইনশাআল্লাহ আর ক্লাস রেগুলারলি যে থাকলে আমাদেরও ভালো লাগে তোমাদেরও কেমন লাগে জানি না তবে অ্যাবসেন্ট যাতে না থাকে এটা আমরা চাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহর রহমতে এবং সবার জন্য দোয়া করবা কেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রাব্বি নাজ্জিনি মিনাল জালিমিন ربي نجني من القوم الظالمين ربي نجني من القوم الظالمين اللهم إني أعوذ بك من البرص والجذام والجنون ومن شيء الأسقام اللهم إني أعوذ بك من البرص والجذام والجنون ومن شيء الأسقام اللهم إني أعوذ بك من البرص والجذام والجنون ومن شيء الأسقام رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي زدني حكمة ربي زدني حكمة ربي زدني حكمة ربي زدني عمر ربي زدني عمر ربي زدني عمر ربي زدني رزق ربي زدني رزق ربي زدني رزق ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين بفضل سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين الحمد لله رب العالمين لا إله إلا أنت ওকে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আল্লাহ হাফেজ। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু